Hello guys, ওয়েলকাম টু দিস ক্লাস। আজ আমি সন্ধিগত মৌলদের সম্বন্ধে কথা বলবো। ইনঅর্গানিক কেমিস্ট্রিতে জেনারেলি কি প্রবলেম হয়, ছেলেরা ভাবে যে এটি একটি মুখস্থ করা সাবজেক্ট, বাট ইনডেপথ নলেজ যদি কারো থেকে থাকে তো এটা মুখস্থ করার কিছু নয়। সায়েন্সের কোনো সাবজেক্টই মুখস্থের নয়। তো আমার মেন পারপাস এই ক্লাসে তোমাদের সন্ধিগত মৌলগুলির সম্বন্ধে একটি ইনডেপথ নলেজ দেওয়া, যাতে কোনো পার্টিকুলার সন্ধিগত মৌল দেখলেই তোমাদের মাথায় এটি ঘুরতে থাকে যে এই মৌলটি কী কী ধরনের রিয়াকশন করতে পারে, এই মৌলটির কী কী ধরনের অক্সিডেশন স্টেট থাকতে পারে, বা এই মৌলটি কী কী ধরনের কমপ্লেক্স তৈরি করতে পারে ইত্যাদি। তো সন্ধিগত মৌলগুলি ভীষণ একটি ইম্পর্ট্যান্ট সেকশন, আর এদের যে বৈশিষ্ট্যগুলি আছে সেগুলি যদি পুরোপুরি ব্যাখ্যা করতে হয় তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। ওকে, তো আমি ডিসাইড করেছি কি এটা দুটো পার্টে আমি করব। তো লেটস স্টার্ট। দেখো, মডার্ন ইনঅর্গানিক কেমিস্ট্রিতে সন্ধিগত মৌলগুলির স্থান কিন্তু একদম টপের দিকে। বলতে গেলে মডার্ন ইনঅর্গানিক কেমিস্ট্রি সন্ধিগত মৌলগুলির উপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে মূলত, নট 100%, বাট মূলত। তাহলে প্রথম প্রশ্ন এসেই যায় যে সন্ধিগত মৌল কাদের বলে। সংজ্ঞা অনুযায়ী আমরা বলবো যে সন্ধিগত মৌলগুলি হচ্ছে সেই মৌলগুলি যারা হয় তাদের পারমাণবিক অবস্থাতে অথবা আয়নিক অবস্থাতে, যে কোনো অবস্থাতে এদের মধ্যে যদি আংশিকভাবে ভর্তি ডি অরবিটাল অথবা আংশিকভাবে ভর্তি এফ অরবিটাল থাকে, তাহলে তখন তাদের আমরা সন্ধিগত মৌল বলতে পারি। এবার আমাদের পিরিয়ডিক টেবিলে যত মৌল আছে আর তারা মূলত দেখা যায় ধাপে ধাপে তিনটে ডিফারেন্ট ডি অরবিটাল ব্যবহার করে, 3D, 4D আর 5D, আর দুটি এফ অরবিটাল ব্যবহার করতে দেখা যায়, 4F এবং 5F। ঠিক আছে, যাই হোক, সংজ্ঞাটা বোঝার জন্য আমি একটা উদাহরণটা নিই। নিচে নিলাম কপার ও জিঙ্ক। কপারের পরমাণু ক্রমাঙ্ক 29 এবং জিঙ্কের 30, এবং পাশে তাদের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। তো দুটি ক্ষেত্রেই এরা 3D10 সিস্টেম। তো পারমাণবিক অবস্থায় এরা কেউ সন্ধিগত মৌল নয়। এবার যদি এদের আয়নিক স্ট্যাটাস কনসিডার করি, কপার 1 স্টিল সন্ধিগত নয়, কপার 2 ইয়েস এটি সন্ধিগত, বিকজ কপার 2 3D9 সিস্টেম। এবার আসি জিঙ্ক। জিঙ্কে আমরা জানি শুধু Zn2+ তৈরি হয়, তো সেটা 4s2 যে ইলেকট্রন দুটি আছে সেই ইলেকট্রন দুটি বেরিয়ে যাবে এবং Zn2+ হবে। তো স্টিল আমরা জিঙ্ক থেকে ইনকমপ্লিটলি ফিল্ড বা আংশিকভাবে ভর্তি ডি অরবিটাল দেখতে পাই না। জিঙ্ককে আমরা কোনো অবস্থাতেই সন্ধিগত মৌল বলবো না, অ্যাটলিস্ট অ্যাজ পার দিস আধুনিক সংজ্ঞা। এই স্লাইডে আমি দেখিয়েছি ভেঙে যে তিনটে ডি সিরিজ সন্ধিগত মৌল আছে। প্রথমটি হচ্ছে 3Dর জন্য স্ক্যান্ডিয়াম থেকে কপার পর্যন্ত পারমাণবিক ক্রমাঙ্ক যেটা সেটা 21 থেকে 29 পর্যন্ত, টোটাল 9টা মৌল এখানে আমরা পেয়ে থাকি। পরেরটি হচ্ছে ইট্রিয়াম থেকে সিলভার পর্যন্ত, পরমাণু ক্রমাঙ্ক 39 থেকে 47, এখানে আমরা 9টা পেয়ে থাকি মৌল। আর থার্ড সিরিজে আমরা পাচ্ছি হ্যাফনিয়াম থেকে অরিয়াম পর্যন্ত, অর্থাৎ সোনা, এখানে আমরা 8টাকে পাচ্ছি। তো টোটাল 26টা। আর ইনার ট্রানজিশন এলিমেন্ট যেটা দুটো আমরা জানি, একটা ল্যান্থানাইট সিরিজ, একটা অ্যাক্টিনাইট সিরিজ। ল্যান্থানাইট সিরিজ যার নামই এসছে ল্যান্থানাম থেকে, স্টার্ট হচ্ছে ল্যান্থানাম থেকে 57 যার পরমাণু ক্রমাঙ্ক থেকে এই লুটেসিয়াম পর্যন্ত যার পরমাণু ক্রমাঙ্ক 71। এখানে আমরা মোট 15টি পেয়ে থাকি মৌল। আর অ্যাক্টিনাম সিরিজে যার নাম অ্যাক্টিনিয়াম যেটা আছে
সেইটা থেকে অ্যাক্টিনাইড টার্মটা এসছে। এসি থেকে এলআর পর্যন্ত এখানেও 15টি পরমাণু ক্রমাঙ্ক 89 থেকে 103 পর্যন্ত আমরা দেখি। তো মোট সন্ধিগত মৌল আমরা পাচ্ছি কটা? ইনার এবং রেগুলার ট্রানজিশন এলিমেন্ট টোটাল হচ্ছে 56টা, 56। এখানে জেনারেল বৈশিষ্ট্যগুলি লেখা আছে এক এক করে 1 থেকে 8 পর্যন্ত। প্রথমটা হচ্ছে যে এদের আয়নিক যে ব্যাসার্ধ সেটা একটা রো ধরে খুব ধীরে ধীরে পরিবর্তিত হয়। দ্বিতীয়টি হচ্ছে আয়নন বিভব ও তড়িৎ ঋণাত্মকতা, এগুলিও ধীরে ধীরে পরিবর্তিত হয়। তৃতীয় পয়েন্ট হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এই মৌলগুলি কিন্তু নানান ধরনের অক্সিডেশন স্টেট তথা জারণ সংখ্যা দেখাতে পারে। চতুর্থত, এই মৌলগুলি জটিল যৌগ তথা কমপ্লেক্স তৈরি করতে পারে। পঞ্চমটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এই মৌলগুলি যে যৌগ তৈরি করে এগুলি কালারফুল হয়। 6 নম্বর, এরা প্যারাম্যাগনেটিক হতে পারে। সকলে না, এদের যে যৌগগুলি এদের মধ্যে অনেকেই প্যারাম্যাগনেটিক হতে পারে। 7th, এই মৌলগুলি সচরাচর হাই মেল্টিং অ্যান্ড হাই বয়েলিং হয়। 8 নম্বর যে পয়েন্টটা, এটাও খুব ইম্পর্টেন্ট, যে এই এলিমেন্টগুলি খুব ভালো অনুঘটক বা ক্যাটালিস্ট হিসাবে কাজ করে বহু অর্গানিক রিয়াকশন। তো আজকের ভিডিওতে আমি 3 নম্বর পয়েন্ট পর্যন্ত ব্যাখ্যা করব। পরের ভিডিওতে 4 থেকে 8 পর্যন্ত আমরা দেখব। তো স্টার্ট করছি। প্রথম যে ট্রানজিশন এলিমেন্ট আমরা দেখি সেটা হচ্ছে স্ক্যান্ডিয়াম 3D সিরিজ। তার আগে দুটো এলিমেন্ট আছে যারা ট্রানজিশন এলিমেন্ট নয়, সেটা হচ্ছে পটাশিয়াম এবং ক্যালসিয়াম। ট্রানজিশন এলিমেন্টগুলিকে ভালোভাবে বোঝার আগে আমরা স্টার্টই করবো পটাশিয়াম, ঠিক আছে, বুঝতে সুবিধা হবে। তাহলে বাঁ দিকে আমি পটাশিয়ামকে সংকেতের আকারে লিখেছি এবং তারপরে 1s থেকে এক এক করে 3D পর্যন্ত অরবিটালগুলো অলরেডি এঁকে রেডি করা, ঠিক আছে। এবার যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে এনার্জি স্টেট যেগুলো অরবিটালের, বাঁ দিকে জানবো যে সব থেকে লো এনার্জি, এবং যত যত ডান দিকে যেতে থাকবো অরবিটালগুলির এনার্জি তত তত বাড়তে থাকবে। এখন আমি তোমাদের রিকল করতে বলবো আউটবাউ প্রিন্সিপাল, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, হুনস রুল ইত্যাদি, যেগুলো তোমাদের অলরেডি শিখিয়েছে যে কি করে পরমাণু ইলেকট্রন বিন্যাসগুলোকে লিখতে হয়। তাহলে সেখানে তোমরা জেনেছো যে নিম্ন স্তর থেকে, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর পর্যন্ত ইলেকট্রনগুলি একে একে বিন্যস্ত হতে থাকে। তো পটাশিয়ামের আগেই, জাস্ট আগে যে নিষ্ক্রিয় গ্যাসটি আছে সেটি হচ্ছে কি? আর্গন। আর্গনের পরমাণু ক্রমাঙ্ক 18 এবং 3p6 পর্যন্ত ইলেকট্রন ভর্তি হয়ে যাওয়ার পর আর্গনের ইলেকট্রন বিন্যাস পেয়ে যায়। এবার প্রশ্ন হচ্ছে যে 19তম যে ইলেকট্রনটা ঢুকবে, সেই 19তম ইলেকট্রন ঢোকার জন্য তার হাতে দুটি অপশন, একটা হচ্ছে 4s অরবিটাল আছে আর একদিকে আছে 3d অরবিটাল। তো এটা দেখা গেছে যে 19তম ইলেকট্রনটি 4s এ ঢুকবে। তাহলে অ্যাজ পার দোজ প্রিন্সিপাল যেগুলো আমি অলরেডি মেনশন করেছি, এটুকু বলা যেতে পারে যে 4s অরবিটালের এনার্জি 3d থেকে কম, তাই তো ইলেকট্রনটা আগে 4s এ ঢুকছে। এবার আমি দেখাতে থাকি, 1s এ ঢুকলো, তারপর 2s এ ঢুকলো, তারপর 2p তে গেল, এক এক করে, তারপর 3s এ ঢুকলো, তারপর 3p তে গেল, তিনটে পর পর, তারপর আরো তিনটে। এবার আমি পেয়ে গেলাম আর্গন। এবার 19তম ইলেকট্রন কোথায় যাবে? 4s না 3d? যাচ্ছে 4s। তাহলে এটুকু বলতে পারি এখান থেকে যে 4s এর এনার্জি স্তর, শক্তি স্তর নিচে আছে, রাইট? আর এই 4s আর 3d কে নিয়েই বলবো যে প্রচুর গল্প আছে
যে গল্প জন্যেই সন্ধিগত মৌলগুলি অনেক ধরনের বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী হয়ে থাকে। এবার যদি আমরা ক্যালসিয়ামে যাই, ক্যালসিয়ামে পটাশিয়াম পর্যন্ত ইলেকট্রন বিন্যাস আমি রিপিট করে নিলাম। এবার এক্সট্রা যে ইলেকট্রন আসছে সেটা কোথায় যাবে? এটাও যাচ্ছে 4s এ। তো কনফার্ম এটা যে 4s এর শক্তি স্তর নিচে আছে। এবার স্ক্যান্ডিয়াম, এবার ইলেকট্রনটা 3d তে আসছে। টাইটেনিয়াম ইলেকট্রন 3d তে আসলো। এরকম আরো কয়েকটা আরবিটারি এক্সাম্পল, ভ্যানাডিয়াম, আয়রন আর কপারকে নিলাম। এদের যে করসপন্ডিং এক্সট্রা ইলেকট্রন ঢুকলো সেগুলো কিন্তু 3d তে ঢুকলো। 4s কিন্তু আগে ভর্তি হয়ে বসে আছে। ওকে, কিন্তু এরপর প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে যে 4s এ যদি আগে ঢোকে, 3d তে যদি পরে ঢোকে, তাহলে বেরোনোর সময় যা শক্তি স্তর উপরে আছে সেই আগে বেরোবে, রাইট? এমনটাই আমরা শিখে এসেছি। কিন্তু 4s থেকে বেরোনোর সময় যখন এই মানে সন্ধিগত মৌলগুলি যখন করসপন্ডিং আয়নে রূপান্তরিত হয়, তখন দেখা যায় সেই ইলেকট্রন বেরোচ্ছে 4s থেকে। কেন 3d থেকে বেরোচ্ছে না? বিজ্ঞানসম্মত প্রশ্ন এটা। 3d তো উপরে আছে আর এনার্জি লেভেল আছে, তো 3d থেকেই বেরোনো উচিত। তাহলে এই প্রশ্নের সমাধান সবারই আগে করা যায়। সেটা হচ্ছে এই দুটি ছবিকে আমরা নিয়ে কথা বলব। বাঁ দিকে যেটা আছে 3d আর 4s এর ওয়েভ ফাংশনের স্কোয়ার যেটা, সেটা প্লটিং করা আছে। তোমাদের ওই ওই ওয়েভ ফাংশনের ডিটেলে যাওয়ার প্রয়োজন নেই, শুধু এটুকু বলবো যে ওয়েভ ফাংশনের স্কোয়ার এই জন্যই থাকে, এটা যদি একটা ওয়েভ ধরো যেটা সাই দিয়ে প্রকাশ করা হয়, এই জিরো লেভেলে দেখো প্লাস ডাইরেকশনেও একটা অংশ আছে, মাইনাস ডাইরেকশনেও অংশ। এবার ওয়েভ ফাংশনের স্কোয়ারটা একটা ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি শো করে। আর ডাইরেক্ট ওয়েভ ফাংশন দিয়ে যদি সেই প্রবাবিলিটি আমরা বার করতে চাই, তো একটা সময় প্লাস হবে, তো একটা সময় জিরো হবে, একটা সময় মাইনাস হবে। আর প্রবাবিলিটি কখনো মাইনাস হয় না, বাস্তব এটা হয় শূন্য প্রবাবিলিটি অথবা সাম প্রবাবিলিটি, রাইট? তো সেটা সমাধান বিজ্ঞানীরা এইভাবে করেছেন যে ওয়েভ ফাংশনের স্কোয়ার করে দাও, মাইনাসেরও স্কোয়ার প্লাস হবে, প্লাসেরও স্কোয়ার প্লাস হবে, সেটা একমুখী থাকবে। তো যাই হোক, নিচের এটা হচ্ছে 4s এর ওয়েভ ফাংশন, উপরেরটা হচ্ছে 3d ওয়েভ ফাংশন। আর এক্স ওয়াই যেখানে মিলছে অ্যাক্সিস দুটো, এই জায়গাটা যদি আমরা নিউক্লিয়াস আছে ধরি, তো আমরা কি দেখবো যে 4s এর যেটা ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি, যেটা বড় ঢিপের মতো, বড় পর্বতের মতো, তো সেখানে অবশ্যই বেশি প্রবাবিলিটি, তবুও প্রবাবিলিটির একটা করে ম্যাক্সিমা নিউক্লিয়াসের দিকে ঢুকে যাচ্ছে। এখান থেকে আমরা এটাই বলবো যে 4s যে অরবিটালটা আছে এটা নিউক্লিয়াস পর্যন্ত বেশি পেনিট্রেটিং, যেন মেখে আছে কিছুটা নিউক্লিয়াসে। মেখে থাকার দরুন এই অরবিটালটা নিউক্লিয়াস থেকে বেশি আকর্ষণ বল ফিল, পয়েন্ট টু বি নোটেড। আর 3d অরবিটালের যে ম্যাক্সিমাম পয়েন্টটা আছে সেটা নিউক্লিয়াস থেকে অনেকটা দূরে, তো সে আকর্ষণ বলটা কম বোধ করে। আর আকর্ষণ বল যে বেশি বোধ করবে সে নিউক্লিয়াসের কাছে থাকবে, অর্থাৎ লোয়ার এনার্জি লেভেলে থাকবে। যে আকর্ষণ বল কম বোধ করবে সে হায়ার এনার্জি লেভেল। তো এই কথাটা আমি বলছি সেই সময়কার জন্য যখন 4s এবং 3d দুটোই ফাঁকা পড়ে আছে, এই দুটোতেই যখন ইলেকট্রন নেই, ঠিক আছে? কিন্তু গল্পটা চেঞ্জ হবে যখন 4s এ একে একে ইলেকট্রন আসতে লাগে। 4s এ ঢুকে গেল দুটো, ফাইন। তারপর 3d তে যখন ঢুকবে, সেই একই কারণ, মানে ব্যাকগ্রাউন্ড রিজন সেই একই, সেই রিজনের জন্য ইলেকট্রন যেই 3d তে ঢুকতে থাকবে, 3dর পরিস্থিতিটা চেঞ্জ হতে থাকবে। কিরকম ভাবে? 3d আমরা দেখলাম কি যে 4s এর থেকে কম স্ক্রিনিং এফেক্ট শো করে বা শিল্ডিং এফেক্ট শো করে, ঠিক আছে? তো যখনই 3d তে একটা একটা করে ইলেকট্রন ঢুকতে থাকবে, এক একটা করে ইলেকট্রন ঢোকা মানে কি যে নিউক্লিয়াসে একটা একটা করে প্রোটনও বাড়া,
এটা আমরা ছোট থেকে জানি। তো 3D ইলেকট্রনগুলোর শিল্ডিং এবিলিটি s ইলেকট্রনের থেকে অনেক কম। আর শিল্ডিং এবিলিটি কম হওয়ার জন্য এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বাড়তে থাকে। যেমন 21 থেকে 29 পর্যন্ত, অর্থাৎ স্ক্যান্ডিয়াম থেকে কপার পর্যন্ত যেমন যেতে থাকবে, একটা করে ইলেকট্রন যোগ হতে থাকবে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বাড়তে থাকবে। এর ফলে তখন 3D কি হয় ঘটনা, 3Dর সঙ্গে 3Dটা নিউক্লিয়াসের দ্বারা বেশি আকর্ষিত বোধ করে, ঠিক আছে? এবং ধাপে ধাপে 3D এনার্জি যেমন ইলেকট্রন ঢুকবে, 3D এনার্জি কিন্তু নিচের দিকে আসতে থাকে। আর ফোর্স কিন্তু যেখানে ছিল, 4s যেখানে ছিল সেখানেই থাকবে, কিন্তু 3D নিচে আসতে এনার্জি। এই করে একটা সময় যাবে যে 4s এর থেকেও নিচে চলে গেল 3D। ওকে? আর যখন 3D নিচে চলে গেল ইলেকট্রন দ্বারা ভর্তি হওয়ার পর, তারপর যখন ওই মৌলটি আয়ন হতে চাইবে, তখন বাইরের যে জারক আছে আর কি, যে অক্সিডেন্ট আছে, সে যখন ইলেকট্রন নিতে চাইবে, সে কিন্তু সামনে 4s কে পাবে, 3D কে পাবে না, কারণ 3D নিচে চলে গেছে। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি হওয়ার জন্য 3D কে টেনে নিয়েছে নিউক্লিয়াস নিজের দিকে বেশি। তাহলে পয়েন্ট আরেকবার রিপিট করছি, 3D শিল্ডিং এফেক্ট কম হওয়ার জন্য এফেক্টিভ নিউক্লিয়াস চার্জ বাড়ে, আর যার জন্য 3D ইলেকট্রনগুলো বেশি আকর্ষণ বোধ করে নিউক্লিয়াসের দিকে, এবং 3Dটি আস্তে আস্তে নিউক্লিয়াসের দিকে যেতে একটা সময় থাকে 4s এরও নিচে চলে যায়। এবার যখন বাইরে থেকে কেউ কোনো জারক ইলেকট্রন নিতে আসে, তখন সে চোখের সামনে কাকে পায়? 4s কেই পায়। 3D তখন তলিয়ে গেছে নিচে। পাশের এই ডান দিকের গ্রাফটা সেটাই শো করছে। বেশি অরবিটালের দিকে দেখার দরকার নেই, 4s আর 3Dকেই শুধু দেখো পারমাণবিক ক্রমাঙ্কের সাপেক্ষে। তো এই যে আমার অ্যারোটা যেখানে ঘোরাঘুরি করছে, এইখানে একটা ছোট্ট অংশে দেখবো যে আমরা যেটা বেসিক্যালি ফার্স্ট রো অফ ট্রানজিশন এলিমেন্টের এরিয়া, সেইখানে একটা ছোট অংশে দেখবো যে 4s এর থেকে 3D এনার্জি বেশি, কিন্তু ধীরে ধীরে 3D এনার্জি তলিয়ে যেতে যাচ্ছে দিয়ে একটা সময় আসবে দেখা যাবে 100-র কাছাকাছি যখন পরমাণু ক্রমাঙ্ক, তখন দেখা যাবে 3D এনার্জি লেভেল 4s এর থেকে অনেক অনেক নিচে চলে। যাই হোক, এবার আমরা একে একে বৈশিষ্ট্যগুলো দেখি। তো এখানে এই পিকচার থেকে তোমরা দেখে নাও যে অ্যাটমিক রেডিয়াস এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ার সঙ্গে সঙ্গে টাইটেনিয়াম থেকে কপার পর্যন্ত ধীরে ধীরে ছোট হতে থাকে, কিন্তু এটা কোনো গ্র্যাজুয়াল ট্রেন্ড ফলো করে না। যেমন ক্রোমিয়ামের 1.27, ম্যাঙ্গানিজের কমলো 1.26, ঠিক আছে, আয়রনেরও 1.26, কোবাল্টেরও 1.26 দিয়ে আবার কমলো, নিকেলের দিয়ে কপারে ঝট করে একটু বেড়ে গেল। মোটের ওপর টাইটেনিয়াম থেকে কপার পর্যন্ত অ্যাটমিক রেডিয়াইটা কমে, এটাই আমার বলার বক্তব্য। একইভাবে যখন আমরা আয়নন বিভব বা ইলেকট্রোনেগেটিভিটি দেখব, ঠিক আছে, তো মোটের ওপর টাইটেনিয়াম থেকে কপার পর্যন্ত বাড়ে, কারণ সেই এক এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কিন্তু বেড়ে যায় টাইটেনিয়াম থেকে কপার পর্যন্ত, যেখানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কিন্তু পাল্টাচ্ছে না, সকলেই কিন্তু 3Dতেই ঢুকছে। মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি বেড়ে যেত তাহলে জানতাম যে পরমাণুটির আকার বাড়ছে, কিন্তু সেটা না। তো সেই জন্য এদের আয়নন বিভব বা ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, এইভাবে বাড়ে, দেখে নাও। 3 নম্বর পয়েন্ট, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটার উপর আমি বেশি সময় দেব, সেটা হচ্ছে ট্রানজিশন যে মেটালগুলো আছে এগুলো কেন নানা রকম অক্সিডেশন স্টেট শো। কারণ আমরা দেখেছি যে যে মেটালগুলো, যে ধাতুগুলো ট্রানজিশন এলিমেন্ট নয়, তাদের যেটাই হোক একটাই, যেমন ধরো সোডিয়াম 1+ হয়, কপার 2+ হয়, অ্যালুমিনিয়াম 3+ হয়, রাইট? কিন্তু ট্রানজিশন এলিমেন্টগুলো অনেক রকম অক্সিডেশন স্টেট শো করে। যদিও আমরা মানে কি বলবো যে ভারী ধাতু যেগুলো নন ট্রানজিশন এলিমেন্ট আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা একাধিক অক্সিডেশন স্টেট দেখতে পাই, সেগুলো অবশ্য ইনার পেয়ার ইফেক্টের জন্য, যেমন লিড বা টিনের ক্ষেত্রে +2+4 আমরা দেখতে পাই।
কিন্তু সেগুলো কি ভারী ধাতু হওয়ার জন্য। আর যে কোনো ট্রানজিশন এলিমেন্ট একাধিক অক্সিডেশন স্টেট শো করে। কেন? এবার কারণটা কি দেখব? কারণটা যেটা হচ্ছে, দেখো, যোজ্যতা ইলেকট্রন যেগুলো নন ট্রানজিশন এলিমেন্ট, যেগুলো সন্ধিগত মৌল নয় আর কি, তাদের যোজ্যতা ইলেকট্রন যেটাই থাকে তারা সেগুলি ত্যাগ করে নিচের নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পেয়ে যায়, অথবা কিছু ইলেকট্রন গ্রহণ করে আরেক নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস এরা পেয়ে যায়। আর ট্রানজিশন মেটালগুলোর ক্ষেত্রে, হ্যাঁ, তো তাদের যে মানে যারা ট্রানজিশন মেটাল নয় তাদের যে যোজ্যতা ইলেকট্রনগুলি থাকে যে অরবিটালগুলোতে এস বা পি, ওইগুলো কিন্তু ডিজেনারেট, অর্থাৎ পি এর ভেতরে কি কি আছে, পি এক্স, পি ওয়াই, পি জেড, এদের কিন্তু এনার্জি সমান। তাই বাইরে থেকে যদি কোনো জারক আসে ওই ইলেকট্রন নেওয়ার জন্য, তাহলে পি এক্সকে সে যেভাবে দেখবে, পি ওয়াইকে সে সেভাবেই দেখবে, পি জেডকেও সে একইভাবে দেখবে, যেহেতু ওদের এনার্জি সমান। আরবিটারি যে কোনো একটা থেকে সে ইলেকট্রন নেবে। আর ট্রানজিশন এলিমেন্টগুলোর ক্ষেত্রে দেখছি আমরা এনএস এর সঙ্গে n-1 ডি ইলেকট্রন থাকে। এবার যেহেতু এন আর n-1 এই দুটি ডিফারেন্ট মুখ্য কোয়ান্টাম সংখ্যা, তো এদের মধ্যে একটা এনার্জি গ্যাপ থাকে, যদিও দুটোই যোজ্যতা ইলেকট্রন, কিন্তু এদের মধ্যে এনার্জি গ্যাপ থাকে। আর এই এনার্জি গ্যাপ থাকার দরুন বাইরে থেকে আসা যে জারক, তাকে কিন্তু ডিফারেন্ট পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে এনএস থেকে বা n-1 ডি থেকে ইলেকট্রন বের করার জন্য। ডিফারেন্ট পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে, পয়েন্ট টু বি নোটেড। ঠিক আছে, এ তো গেল একটা কথা। দ্বিতীয়ত, n-1 ডিকেই যদি আমরা বিশেষভাবে ফোকাস করি, তাহলে ডি এর ভেতরে কি আছে, ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি ওয়াই জেড, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, এই 5 প্রকার ডি আছে। এখন এই 5 প্রকার ডি হচ্ছে ডিজেনারেট, যখন মৌলিক অবস্থায় থাকে। 5টি ডি লোবেরই শক্তি সমান থাকে, অর্থাৎ ইলেকট্রনগুলি ফ্রিলি ঘোরাফেরা করতে পারে একটা থেকে আরেক। ওকে, কিন্তু এটা সবসময় সত্য নয়। বাইরে থেকে যখন কোনো লিগ্যান্ড তার ইনফ্লুয়েন্স শো করবে, তার ফিল্ড শো করবে, যাকে আমরা ক্রিস্টাল ফিল্ড থেকে পরবর্তীকালে দেখব, তখন ডি লোবগুলি কিন্তু আর ডিজেনারেট থাকতে পারে না, না তারা পারে না। তো অনেক রকম পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন হতে পারে ডি অরবিটালের ডিজেনারেসি নষ্ট হওয়ার যে পারমুটেশন কম্বিনেশনের কথা আমি বলছি। তো জাস্ট একটা নিয়ে আমি উদাহরণ দিচ্ছি। ধরো কোনো রকম ইন্টারাকশনের আগে বাঁ দিকের ছবিতে পরপর 5টা ডি অরবিটাল আমি দেখিয়েছি যাদের শক্তিস্তর সমান। এবার সেম শক্তিস্তরকে আমি ডান দিকের ছবিতে মেনটেন করলাম, দিয়ে ক্রিস্টাল ফিল্ড, অক্টাহেড্রাল ক্রিস্টাল ফিল্ডের আন্ডারে আমি এখানে দেখিয়েছি নিচেরটাকে বলে T2G, ওপরের অংশটাকে বলে EG। সো এই 5টা ডি অরবিটাল T2G ও EG তে ভেঙে যাবে। এবার ভেঙে গিয়ে কি হবে, যে 3টে অরবিটাল যতটা স্থায়িত্ব বেশি পাবে, অর্থাৎ 3টে অরবিটালের যতটা নিচে নেমে আসবে এনার্জি স্তর, বাকি দুটি অরবিটালে ঠিক ততটা এনার্জি স্তর উপরে বাড়বে, যাতে টোটালটা টোটাল প্লাস মাইনাসটা যেন শূন্য হয়। শূন্য মানে কি, যে আগের অবস্থায়, যেন কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমি ধরি যে নিচের যেটা স্টেবিলিটি পেয়েছে সেটা যদি 4 ইউনিট করে নিচে নেমে আসে, তাহলে 3টে মিলিয়ে মোট নামছে কত, 12 ইউনিট, 4 গণিত 3। ঠিক আছে, তো ওপরে দুটো কিন্তু 12 ইউনিট আউটপুট হতে হবে, তো এটি 6 ইউনিট ওপরে উঠে যাবে, যাতে 6 গণিত 2 12 হয়। তাহলে এটা -12 আর এদিকে হচ্ছে +12, যোগফল যেন শূন্য হয়।
এইভাবে ভেঙে যাবে। এটা আমি অক্টাহেড্রাল ফিল্ড দেখালাম। এর বাইরে আছে টেট্রাহেড্রাল ফিল্ড। এগেন ডিস্টর্টেড অক্টাহেড্রাল, ডিস্টর্টেড টেট্রাহেড্রাল ফিল্ড আছে, যেগুলো কমপ্লেক্স ব্যাপার, যেগুলো আপাতত তোমাদের জানা বোঝার দরকার নেই। আমি শুধু এই ছবিটা এই জন্য দিয়েছি বোঝানোর জন্য যে ডি অরবিটালও দুভাগে ভেঙে যাচ্ছে। এবার বাইরে থেকে যে জারকটি আসছে সে কি দেখলো? প্রথমত, আবার রিপিট করছি, প্রথমত এন এস আর n-1 ডি এর মধ্যে শক্তি পার্থক্য দেখলো। আবার দ্বিতীয়ত যখন ডি কে ফোকাস করবে জারকটি, ডি এর ভেতরেও দুটি শক্তি স্তর সে খুঁজে পাবে। তাহলে মোট তিনটে শক্তি স্তর দেখা গেল। একটা তো এনএস হয়ে গেল আর ডি এর ভেতর দুটো, তাহলে 1+2 তিনটে শক্তি স্তর মোটের উপর দেখা যাচ্ছে। মানে আমি যদি এই ব্যাখ্যাটা খুব সরলভাবে দিই, বিশেষ জটিলতায় যদি না যায়, তাহলে এবার জারক যদি দুর্বল হয়, খুব দুর্বল, তাহলে সে কি করবে? সব থেকে উপরের শক্তি স্তরে যে ইলেকট্রন আছে তাকে বার করবে, অর্থাৎ এনএস কে বার করবে। জারককে এবার আমি আরেকটু শক্তিশালী করে যদি দিই, সে তখন n-1 ডি এর দিকেও তাকাবে ইলেকট্রন পাওয়ার জন্য। আর n-1 ডি এর দিকে যখন সে তাকাবে, তখন প্রথমে কি পাবে? ইজি স্তর, যেখানে আমি অ্যারোটা মুভ করাচ্ছি, এটা উপরের দিকে উঠে আছে, ইজিকে টার্গেট করবে। এখানে যদি কিছু ইলেকট্রন থেকে থাকে তাকে টার্গেট করবে, বের করবে। থার্ড কন্ডিশন এবার, যে জারককে আমি প্রবল শক্তিশালী করে দিলাম, যতটা সম্ভব শক্তিশালী করে দিলাম, তার পাওয়ার বাড়িয়ে দিলাম। তখন কি করবে? সে ইজিকেও নিয়ে নেবে। ফাইনালি সে T2G দিকে দেখাবে যে এখানে যদি কোনো ইলেকট্রন থাকে তাহলে সে তাকে আমি বের করব। ঠিক আছে? তো এবার আমি আসছি ব্যাকে। স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়াম একটি সন্ধিগত মৌল। এবার প্র্যাকটিক্যালি ডিপেন্ড করছে কিসের ওপর? যে এনএস আর n-1 ডি এর মধ্যে কতটা গ্যাপ আছে। আমি বলেছিলাম যে শুরুতে তো n-1 ডি এর শক্তি উপরে থাকবে, যেমন যেমন ইলেকট্রন জুড়তে থাকবে তেমন তেমন n-1 ডিটা নিচের দিকে নামতে থাকবে। তো এখন তো সবেমাত্র একটা ইলেকট্রন যোগ হয়েছে, তো এর জন্য সামান্য নিচে নামবে, কিন্তু ঘটনাক্রমে কি হবে? যে এনএস এবং n-1 ডি এর গ্যাপ খুব কমে যাবে। স্ক্যান্ডিয়াম থেকে আমরা একটাই অক্সিডেশন স্টেট বা জারণ সংখ্যা পাই, সেটা হচ্ছে 3। মানে তিনটেই একসঙ্গে বেরোবে। যাই হোক, ব্যাখ্যা আমরা পরে দেখছি। টাইটেনিয়ামের জারণ সংখ্যা আমরা 4, 3, 2 তিন রকমই পেয়ে থাকি, আদার দেন 0। ভ্যানাডিয়াম, আয়রন, কপার, এদের ক্ষেত্রে অক্সিজেন স্টেটগুলো উপরে লেখা আছে। এবার ইন্ডিভিজুয়ালি যায় যাতে তোমরা ভালোভাবে বোঝো। ফিরে আসি স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়ামে ডি আর 3D আর 4S এর গ্যাপ খুব কম, ফলে যে লিগ্যান্ড বা যে জারকই আমরা দিই না কেন, সে জারক 4S ইলেকট্রন আর 3D ইলেকট্রনের মধ্যে বিশেষ একটা পার্থক্য করতে পারবে না। তিনটেকেই সমান চোখে দেখবে এবং তিনটেকেই নিয়ে যাবে। বুঝলে? এবার টাইটেনিয়ামের ক্ষেত্রে যদি যাই, টাইটেনিয়ামে আমরা কি দেখছি? যে 3 আর 4 জারণ সংখ্যা কমন, 2 আছে কিন্তু খুব আনস্টেবল। ওকে, তাহলে প্রথমে 2 যেই নিচ্ছে, যে দুর্বল লিগ্যান্ডই হোক, টাইটেনিয়ামকে জারিত করে 2 করছে, সেই দুটো ইলেকট্রন আচ্ছা এস থেকেই যাবে। এখন 3 যখন হচ্ছে, 3 দুটো কন্ডিশন হতে পারে, যে এস এর একটা ইলেকট্রন যাচ্ছে, ডি এর দুটো ইলেকট্রন যাচ্ছে, অথবা এস এর দুটো ইলেকট্রন যাচ্ছে, ডি এর একটা যাচ্ছে। তো দ্বিতীয় কন্ডিশনটাই ফিট হবে কি করে? যখন টাইটেনিয়াম 3 অক্সিডেশন স্টেট হবে, তখন কি হবে? এস থেকে দুটো নিয়ে নেবে, যে যে জারকই আছে, এবং ডি এর মধ্যে যখন যাবে নিতে, তখন দুটোকে, যে দুটো ইলেকট্রন ডি এর মধ্যে আছে তাদের মধ্যে স্প্লিটিং হয়ে যাবে, যেমনটা আমি অক্টাহেড্রাল ফিল্ডে এক্সাম্পল হিসেবে দেখিয়েছিলাম। তো দুটোর মধ্যে সে একটাকে নিয়ে নেবে। এবার জারককে যদি আমি আরো পাওয়ারফুল করে দিই, তখন কিন্তু সে
চতুর্থ ইলেকট্রনটাও নিয়ে নিল। ঠিক আছে, তখন এই 4 নম্বর ইলেকট্রন যেটা আছে সেটাকেও জারকটি নিয়ে নেবে। তার মানে এখানে আমাদের অপশন আসছে যে আমরা জারকের ক্ষমতাকে কন্ট্রোল করে সন্ধিগত মৌলগুলি থেকে একাধিক অক্সিডেশন নাম্বার আমরা পেতে পারি। আর এই যে E0 ভ্যালুটা দেওয়া আছে, এই E0 ভ্যালু থেকে আমরা মোটামুটি দুটো স্টেটের মধ্যে শক্তি গ্যাপটার একটা ধারণা পেতে পারি। যেমন টাইটেনিয়ামের ক্ষেত্রে Ti3+ আর Ti4+-এর মধ্যেকার E0 হচ্ছে কত? 0.10, কিন্তু আয়রন 3+ আর আয়রন 2+-এর মধ্যে আমরা দেখব 0.77, মানে গ্যাপটা অনেক বেশি। সেই জন্য বলছি, পয়েন্ট টু বি নোটেড, E0 ভ্যালু থেকে এই দুটি অরবিটালের মানে যে কোনো দুটি পরপর ইলেকট্রনের যে অরবিটালে অবস্থান করুক সেই অরবিটাল দুটোর মধ্যেকার এনার্জি গ্যাপটা কিন্তু আমরা পেতে পারি। এবার আসি ভ্যানাডিয়াম। ভ্যানাডিয়ামে যে লেখাতে যে অক্সিজেন স্টেটগুলি আছে সেগুলিই দেখায়, কিন্তু যেগুলি বোল্ড করা আছে সেগুলি মূলত দেখায়। ঠিক আছে, তো ভ্যানাডিয়ামে +3 আছে প্রথমে, মানে কি যে +2 ইত্যাদি হয়, কিন্তু মোটামুটি +3 আমরা কীভাবে পাবো? 4s থেকে দুটো বেরিয়ে যাবে, আর 3Dর মধ্যে দেখা যাবে ভেতরে স্প্লিটিং হয়ে আছে শক্তি স্তরে, তো যেটি উপর লেভেলে আছে সেটি আগে বেরিয়ে যাবে, তো +3 এভাবে বেরিয়ে গেল। আরেকবার দেখাই, এভাবে বেরিয়ে গেল। এবার আমি করব কি, জারক যেটা আছে তাকে শক্তি যদি একটু বেশি দিয়ে দিই, 4 নম্বর বার করে নেবে, তারপরে 5 নম্বর বেরোবে। আর এগুলি সবই সম্ভব হচ্ছে কিসের জন্য? সম্ভব হচ্ছে ডি অরবিটাল যেটা আছে সেটা স্প্লিটিং হওয়ার জন্যই। ডি এর ভেতরে 5টা ডি এর লোব আর ডিজেনারেট না থাকার জন্যই এই এতগুলি অক্সিডেশন স্টেট সম্ভব হচ্ছে। এবার আমি ম্যাঙ্গানিজে আসছি। এখানে একটা পয়েন্ট বলে রাখি, ল্যাটিমার ডায়াগ্রাম বলে লেখা আছে তোমাদের সিলেবাসে। ম্যাঙ্গানিজ, আয়রন আর কপারের ল্যাটিমার ডায়াগ্রাম আছে, তাই ম্যাঙ্গানিজে আমি ল্যাটিমার ডায়াগ্রামটা ইন্ট্রোডিউস করেছি। তো ম্যাঙ্গানিজে কি হচ্ছে যে যোজ্যতা ইলেকট্রন কটা আছে? 7টা, 4s-এ 2টো, 3D-তে 5টা। তো এখানে আমরা দেখব কি, ম্যাঙ্গানিজ +7, ম্যাঙ্গানিজ +6, ম্যাঙ্গানিজ +4, ম্যাঙ্গানিজ +3, ম্যাঙ্গানিজ +2 এবং ম্যাঙ্গানিজ 0, এতগুলি অক্সিডেশন স্টেট আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো প্রথমে আমরা এইভাবে করি, ম্যাঙ্গানিজ +2 দুটো বেরিয়ে গেল 4s থেকে, বা 3Dও স্প্লিট হয়ে আছে, ফলে আমি যদি জারকের শক্তি একটু বাড়িয়ে দিই, ঠিক আছে, তখন ম্যাঙ্গানিজ +3 হয়ে গেল, ম্যাঙ্গানিজ +4 হয়ে গেল, ম্যাঙ্গানিজ +5 হয়ে গেল। যেমন যেমন জারকের আমি শক্তি বাড়াবো, ম্যাঙ্গানিজ +6 হয়ে গেল, ম্যাঙ্গানিজ +7 হয়ে গেল। এবার নিচে এসো ল্যাটিমার ডায়াগ্রাম। ল্যাটিমার ডায়াগ্রাম বলছে যে কোনো একটি মৌলকে যদি তার বিভিন্ন অক্সিডেশন স্টেটে এইভাবে সাজানো হয়, যে সাজানোর মধ্যে কন্ডিশন একটাই যে উচ্চ যে জারণ সংখ্যা সেটা বাঁ দিকে থাকবে আর নিম্ন জারণ সংখ্যাটা ডান দিকে থাকবে, দিয়ে যে সমীকরণটা শো করা হবে, এটা হচ্ছে ল্যাটিমার ডায়াগ্রাম। ঠিক আছে, এখন দেখো আমি জাস্ট একটা জিনিস তোমাদের শিখিয়ে দিতে চাই, যে এই ছবিতে আমি যেমন দেখিয়েছি যে প্রত্যেকটা রিয়াকশনের মাঝে যে হাফ সেল পোটেনশিয়াল যে E0 ভ্যালু, সেই E0 ভ্যালুগুলি দেওয়া আছে। এখন MnO4- যেখানে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট +7, সেখান থেকে স্টেপ বাই স্টেপ যাচ্ছি Mn2+-এ বা ডাইরেক্ট যাচ্ছি, প্রত্যেকটা ক্ষেত্রেই E0 ভ্যালু দেওয়া আছে, কিন্তু কখনোই একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়ার সময় E0 ভ্যালুগুলো কিন্তু যোগ করে মেলাবে না। অর্থাৎ একটা স্টেট থেকে আরেকটা স্টেটের মধ্যেকার কী হবে, যে ডেল্টা জি ভ্যালুটা কিন্তু যে চেঞ্জটা, ডেল্টা জি চেঞ্জ, সেটা কিন্তু কনস্ট্যান্ট। আর ডেল্টা জি
ইকুয়াল টু কি মাইনাস NF E0। এইভাবে যদি তুমি দুটো ভগ্ন অংশকে উপরের দিকটা এবং নিচের অংশটাকে মেলাতে চাও তাহলে কি করতে হবে? NF E0 গুলো ওপরের গুলো সব NF E0 গুলোকে যোগ করো এক এক করে, দেখবে নিচের যে ডাইরেক্ট রিয়াকশন দেখানো আছে MnO4 মাইনাস টু Mn2 প্লাস এর NF E0 এর সঙ্গে মিলে যাচ্ছে। যেমন MnO4 মাইনাস থেকে MnO4 2 মাইনাস, এটা 1 ইলেকট্রন সিস্টেম, তাহলে N ইকুয়াল টু 1, F রেখে দিলাম, E0 হচ্ছে 0.56। পরেরটা হচ্ছে প্লাস 6 থেকে প্লাস 4 যাচ্ছে, অর্থাৎ দুটো ইলেকট্রন সিস্টেম, তাই 2 দিয়ে গুণ করলাম E0 কে, 2 ইন্টু 2.26। আর তার MnO2 থেকে Mn3 প্লাস এগেন 1 ইলেকট্রন সিস্টেম, সো ডাইরেক্ট আমি 0.95 যোগ করলাম। আর Mn3 প্লাস থেকে Mn2 প্লাসও 1 ইলেকট্রন সিস্টেম, তাই 1.51 যোগ করলাম। আর F অর্থাৎ ফ্যারাডেটাকে কমন নিলাম, তো এদিকে বেরোলো 7.54 F। এবার যখন আমরা ডাইরেক্ট যাব MnO4 মাইনাস থেকে Mn2 প্লাসে, তখন আবার আমরা NF E0 করব। এখানে এটি 5 ইলেকট্রন সিস্টেম, তাই 5 রাখলাম, গণিত E0 আর F থাকলো, তো দেখো মিলে যাচ্ছে 7.55 F। 7.54 F আর 7.55 F সমান। তো এইভাবে মেলাতে পারবে। এরপর যাচ্ছি আয়রনে। আয়রনে যোজ্যতা ইলেকট্রন কটা আছে? 8টা। 4s এ 2টো, 3d তে 6টা। ঠিক আছে, এবার আয়রন প্রথমে Fe2 প্লাস হবে, 4s থেকে 2টো ইলেকট্রন বেরিয়ে গেল। তারপর Fe3 প্লাস হবে, 6 নম্বর ইলেকট্রন যেটা আছে 3d তে বেরিয়ে গেল। এই দুটোই কমন আয়রনের ক্ষেত্রে অক্সিজেন স্টেট হিসাবে। এরপর আয়রন 4 আর আয়রন 6 এই দুটো স্টেট আমরা দেখতে পাবো। তার মানে কি, যে ডি অরবিটালে স্প্লিটিংটা কমপ্লেক্স আছে, যেমনটা অ্যাজিভ আমি দেখিয়েছিলাম, কিন্তু ওইভাবেই যে স্প্লিটিং হবে তা না। আমি কি বলেছিলাম যে আমি একটা সহজ পথ ধরে স্প্লিটিং বোঝাচ্ছি ডি অরবিটাল, কিন্তু এটি আরও অনেক কম। তো এদের মধ্যে যে ডি এর ভেতরে যে স্প্লিটিং আছে, নিশ্চয়ই একজনকে পাচ্ছে, আগে নিয়ে নিল, Fe অক্সিডেশন 4 স্টেটে গেল। তারপরে যদি জারকের পাওয়ার বাড়ানো হয়, তাহলে দেখা যাবে সে আরও 2টো ইলেকট্রন। এইভাবে এতগুলো আমরা অক্সিডেশন স্টেট পেয়ে থাকি ট্রানজিশন এলিমেন্টগুলির ক্ষেত্রে। এখানেও ল্যাটিমার ডায়াগ্রাম হিসাবে এইটা। ঠিক আছে, এরপরে আসছে কপার। কপারের নিচে ল্যাটিমার ডায়াগ্রাম এইটা। আর কপারের ক্ষেত্রেও +2, প্রথমেই এস ইলেকট্রন থেকে +1 বেরিয়ে গেল, কপার +1। তারপর ডি থেকে বেরোলো একটা, কপার +2। আবার কপার +3 আমরা কখনো কখনো দেখি, যেটা D8 সিস্টেম। এইভাবে আমরা জারকের পাওয়ার কন্ট্রোল করে সন্ধিগত মৌলগুলির যে বিভিন্ন জারণ স্তর আমরা পাই, তার মূল কারণ হচ্ছে ডি অরবিটাল ক্রিস্টাল ফিল্ডের আন্ডারে ফার্দার স্প্লিটিং হয়ে বিভিন্ন শক্তি স্তর কনভার্ট হয়ে যায়। আর যখন যৌগতে থাকে না এটি সন্ধিগত মৌল, তখন ডি অরবিটালের ভেতরে যে 5টি লোব আছে সেগুলি কিন্তু ডিজেনারেট হয়, তাদের শক্তি স্তর সেম হয়। একমাত্র ক্রিস্টাল ফিল্ডের আন্ডারে ডি অরবিটালগুলি তাদের এনার্জি স্তর ভেঙে ফেলে। আর এইটাই মূল কারণ সন্ধিগত মৌলগুলি বিভিন্ন জারণ সংখ্যা দেখানোর। এটা যেন মাথায় থাকে। প্লিজ আমার ভিডিওটি রিপিটেডলি দেখো। এই সন্ধিগত মৌলগুলি কেন বিভিন্ন জারণ স্তর দেখায় সেটা 2-3 বার দেখে ভিডিওটা ভালো করে উপলব্ধি করো। তারপর যদি কোনো কোশ্চেন থাকে, সেই কোশ্চেনটি অবশ্যই কমেন্ট বক্সে করো। আমি কিছু কোশ্চেন একসঙ্গে অ্যাকুমুলেট করে আবার ভিডিও বানাবো। আর তোমাদের কাছে একটা সাজেশন আছে, সেটা হচ্ছে যে তোমরা এই ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে, সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা দাবিয়ে দাও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর এর পরের ভিডিওতে আমি যে আদার বৈশিষ্ট্যগুলি আছে ট্রানজিশন মেটালের, সেই বৈশিষ্ট্যগুলি কেন অ্যারাইজ করে
সেই ব্যাখ্যাগুলি দেব। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকো। থ্যাঙ্কস।